তো আজকে যে চ্যাপ্টারটা আরম্ভ করবো, চ্যাপ্টারের নাম লেখ, হ্যাঁ, অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাস, ঠিক আছে? লিখে রাখ ডে 1, আজকে হচ্ছে ডে 1, ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম লেখ প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। আমরা কি করব? প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট লেখ। প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট লিখেছিস তো? লেখ প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। লিখলি, আন্ডারলাইন করলি, বা নিচে লেখ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, লেখ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, ঠিক আছে? তো আমরা করছি কি, মানে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস মানে এক মালিকানা কারবারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এবার লিখবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে। লেখ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই নামগুলো তো শুনেইছিস, তোরা 11-12 কমার্স নিয়ে যখন পড়েই এসে এগুলো নামগুলো সব শোনা। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে? লেখ ইট ইজ দ্য স্টেটমেন্টস, লেখ ইট ইজ দ্য স্টেটমেন্টস prepared at the end of accounting period, prepared at the end of accounting period, at the end of accounting period, ঠিক আছে? To show the financial position, to show the financial position, to show the financial position। কি দেখা যাচ্ছে না? দাঁড়া, এক মিনিট। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে।
আচ্ছা দেখ কি লিখেছিলাম, তাহলে দেখ ইট ইজ দ্য স্টেটমেন্ট প্রিপেয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড টু শো দ্য ফিনান্সিয়াল, like to show the financial position, to show the financial position and performance of the business, financial position and performance of the business, ঠিক আছে তো? তাহলে কি বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট জিনিসটা কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট জিনিসটা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে এটা বাংলায় বলা হয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কাকে বলে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, এটা একটা স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করা হয় কবে, অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড, অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে এটা প্রিপেয়ার করা হয়, ঠিক আছে? কেন প্রিপেয়ার করা হয়, টু শো দা ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশনকে কি বলে, যে ব্যালেন্স শিটকে বলা হয় ফিনান্সিয়াল পজিশন। কোনো কোম্পানির ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিটকে বোঝায়, ঠিক আছে তো? অ্যান্ড পারফরমেন্স, পারফরমেন্স অফ দ্য বিজনেস মানে বলতে পারবি একটা ব্যবসার পারফরমেন্স বলতে কোনটাকে বোঝায়, বিজনেসের পারফরমেন্স বলতে কোনটাকে বোঝায়, প্রফিট। বিজনেসের পারফরমেন্স হচ্ছে বিজনেসের প্রফিট, ঠিক আছে তো? এটাই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, হয়ে গেল। এবার লিখবো ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি জিনিস বা কি কি বিষয় ইনক্লুড থাকে, লেখ নিচে লেখ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডস, like financial statement includes, ঠিক আছে? কি কি বিষয় ইনক্লুড থাকে, লেখ নাম্বার ওয়ান দিয়ে লেখ, নাম্বার ওয়ান দিয়ে লেখ, লিখবি হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি ইনক্লুড থাকে, কি কি বিষয়, একটা থাকে ব্যালেন্স শিট। আচ্ছা ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারি, ব্যালেন্স শিট থেকে একটা কোম্পানির আমরা কোন জিনিসটা জানতে পারি, ফিনান্সিয়াল পজিশন। লেখ টু নো, লেখ টু নো, KNOW, টু নো ফিনান্সিয়াল পজিশন, টু নো ফিনান্সিয়াল পজিশন। 2 নম্বর পয়েন্ট, প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কি জানতে পারি, বিজনেসের, এইমাত্র বললাম, বল এইমাত্র বললাম, দেখ প্রফিট অ্যান্ড লস থেকে বিজনেস কি জানতে পারি, দেখ আগের লাইন লেখা আছে, আগের লাইন লেখা আছে পারফরমেন্স, পারফরমেন্স লে, পারফরমেন্স। এবার লেখ ফাইনাল অ্যাকাউন্ট, এবার লিখবো ফাইনাল অ্যাকাউন্ট বলে হেডিং। লেখ ইট মিনস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, লেখ ইট মিনস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, it means the financial statement it means the financial statement prepared after trial balance is prepared, after trial balance is prepared। তো বলছে ফাইনাল অ্যাকাউন্ট কাকে বলে, বলছে ইট মিনস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফাইনাল অ্যাকাউন্ট জিনিসটা কি, এক ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা কবে প্রিপেয়ার করা হয়, ফাইনাল অ্যাকাউন্ট কখন প্রিপেয়ার করা হয়, ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার তাহলে বোঝা গেল। প্যারা চেঞ্জ করে লেখ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুড, প্যারা চেঞ্জ করে লেখ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুড, financial statement includes
তো ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি জিনিস ইনক্লুড থাকে দেখ, আগে লিখেছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুড থাকে একটা ব্যালেন্স শিট, একটা প্রফিট অ্যান্ড লস। এর প্রফিট অ্যান্ড লসের দুটো ভাগ। প্রফিট অ্যান্ড লসের মধ্যে কি থাকে, একটা ট্রেডিং থাকে আর একটা পিএল থাকে। লেখ ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 1 নম্বর দিয়ে লেখ ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা কি থাকে, 2 দিয়ে থাকে কি, ব্যালেন্স শিট। হলো তো? এবার লেখ, প্যারা চেঞ্জ করে লেখ ইনকাম স্টেটমেন্ট। প্যারা চেঞ্জ করে লেখ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, লেখ an income statement is a summary of accounts. An income statement, an income statement is a summary of accounts, is a summary of accounts that affects the profit or loss of an enterprise. The profit and loss of an enterprise. কি বলছে ইনকাম স্টেটমেন্ট জিনিসটা কি বলছে, ইনকাম স্টেটমেন্ট হচ্ছে ইজ আ সামারি অফ অ্যাকাউন্টস। ইনকাম স্টেটমেন্টটা কি, একটা সামারি অফ অ্যাকাউন্টস দ্যাট এফেক্টস দ্য প্রফিট আর লস অফ অ্যান এন্টারপ্রাইজ। ঠিক আছে, এন্টারপ্রাইজের যে একটা প্রফিট অ্যান্ড লস। এবার তোদের ক্লাস 11-এ তোদের এটা মনে আছে নিশ্চয়ই, অ্যাকাউন্টিং সাইকেল মনে আছে? কারণ অ্যাকাউন্টিং সাইকেল জিনিসটা কি ছিল, অ্যাকাউন্টিং একটা সাইকেল আকারে তো থাকে, সেটাই আর কি আঁকবো অ্যাকাউন্টিং সাইকেল জিনিসটাকে। তো এই যে আমি যে তোদের যে সিলেবাস দিলাম, ইউনিট 1-এই লেখা ছিল অ্যাকাউন্টিং সাইকেল একটা থিওরি, সেই অ্যাকাউন্টিং সাইকেলটা করবো। অ্যাকাউন্টিং সাইকেল লেখ, খাতায় জায়গা থাকলে একটু করবি, কিন্তু একটু জায়গা লাগবে। অ্যাকাউন্টিং প্রসেস লিখছি প্রথমে, অ্যাকাউন্টিং প্রসেস। আমরা যে অ্যাকাউন্টস করি তার প্রসেসটা কি, ঠিক আছে? প্রথমে লিখছি ট্রানজাকশন। কি লিখলাম প্রথমে? ট্রানজাকশন। তো নামটা শুনেছিস ট্রানজাকশন? 11 থেকে শুনে আসছিস ট্রানজাকশন জিনিসটা কি। ট্রানজাকশন মানে কি? ট্রানজাকশন মানে লেনদেন। ট্রানজাকশন মানে কি? ট্রানজাকশন মানে লেনদেন। ঠিক আছে, প্রথমে আমাদের যত ট্রানজাকশন থাকে সেই ট্রানজাকশন গুলোকে কি করি আমরা, রেকর্ড করি। ট্রানজাকশন গুলোকে আমরা রেকর্ড করি। ঠিক আছে, ট্রানজাকশন গুলোকে আমরা কি করি, রেকর্ড করি। রেকর্ড। তো ট্রানজাকশন গুলোকে রেকর্ড করি কিসের মাধ্যমে জানিস তো? বল দেখি, ট্রানজাকশন গুলো যে রেকর্ড করি, রেকর্ড করার জন্য আমাদের কাছে দুটো জিনিস খুলে আসে। আমাদের কাছে যত ট্রানজাকশন আছে সেই ট্রানজাকশন গুলো রেকর্ড করি কোথায়? প্রথমে করি সাবসিডিয়ারি বুক। নাম তো শুনেছিলি, এগুলো দেখ সব 11-এ করেছিলি হয়তো, এখন কিছুই মনে নেই, এখন এটা কিছুই মনে নেই, সব 11-এ শিখেছিলি। ঠিক আছে, আমাদের যত ট্রানজাকশন ছিল অ্যাকাউন্টসে, যত ট্রানজাকশন আছে, তুমি কোনো কোম্পানিতে কাজ করতে গেলে যত ট্রানজাকশন, সব ট্রানজাকশন গুলো আমরা সবার প্রথম কোথায় রেকর্ড করি? সাবসিডিয়ারি বুকে রেকর্ড। কোথায় রেকর্ড করি? সাবসিডিয়ারি বুকে রেকর্ড করি সমস্ত ট্রানজাকশন, তাদেরকে সাবসিডিয়ারি বুক। এবার তোদের কি মনে আছে সাবসিডিয়ারি বুক কত রকমের হয়? সেই জিনিসগুলো এক একটা করে বল। একটা হচ্ছে ক্যাশ বুক, ক্যাশ বুক হচ্ছে একটা সাবসিডিয়ারি। আর কি ছিল? পারচেজ ডে বুক, এটা হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি বুক। সেল ডে বুক, এটা হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি বুক। ক্যাশ বুক হলো, পারচেজ ডে বুক হলো, সেল ডে বুক হলো। ঠিক আছে, ক্যাশ বুক, পারচেজ ডে বুক, সেল ডে বুক। তারপর বল রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড বুক, এটা হচ্ছে সাবসিডিয়ারি বুক। তারপর রিটার্ন আউটওয়ার্ড বুক, এটা হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি বুক। তারপর কি ছিল? বিল রিসিভেবল বুক, এটাও হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি বুক। বিল পেবেল বুক, এটাও হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি। মানে তুমি কোনো একটা কোম্পানিতে কাজ করতে, আমাদের যে অ্যাকাউন্টেন্সি কাজটা সহজ করার জন্য কোনো কোনো কোম্পানিতে প্রচুর লাখ লাখ কোটি কোটি ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে জার্নাল করা খুবই কষ্টকর জিনিস। ঠিক আছে,
তো সেরকম জায়গায় কাজের সুবিধার জন্য, ঠিক আছে, সাবসেই বুক হচ্ছে এমন একটা বুক যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি হয় তাদের জন্য অ্যাকাউন্টেন্সি আলাদা করে বই খুলে দিয়েছে। যেমন একটা কোম্পানিতে, অনেক বড় বড় কোম্পানিতে ক্যাশ ট্রানজাকশন প্রচুর হয়, তার জন্য ক্যাশ বুক। পারচেস পারচেস প্রচুর হয়, মানে ক্রেডিট পারচেস অফ গুডস, তার জন্য পারচেস ডে বুক, ক্রেডিট সেল অফ গুডস, সেল ডে বুক, রিটার্ন ইনওয়ার্ড বুক, রিটার্ন আউটওয়ার্ড বুক, বিল রিসিভেবল বুক, বিল পেবেল বুক, ঠিক আছে। এর জন্য সাবসিডিয়ারি বুক খোলা হয়েছে। তার মানে আমাদের অ্যাকাউন্টেন্সিতে যত ট্রানজাকশন সেগুলো রেকর্ড করার প্রথম জায়গা কি? সাবসিডিয়ারি বুক। যেইগুলো সাবসিডিয়ারি বুকে কভার হবে না সেইগুলো চলে যায় কোথায়? জার্নাল প্রপার্টি, ঠিক আছে। যেগুলো সাবসিডিয়ারি বুকে কভার হয় না সেইগুলো চলে যায় জার্নাল প্রপার্টি। 2 নম্বর জার্নাল প্রপার্টি, মানে এমন অনেক জিনিস আছে যেগুলো সাবসিডি বুকে কভার হয় না, ঠিক আছে। খুব রেয়ার আইটেম, রেয়ার, তার 5% 10% আইটেম সাবসিডি বুকে কভার হয় না, সেই 10% আইটেম চলে যাবে জার্নাল প্রপার্টি। এইভাবে আমরা সমস্ত ট্রানজাকশন গুলো রেকর্ড করি, ঠিক আছে। ট্রানজাকশন রেকর্ড হয়ে গেল, ট্রানজাকশন গুলো সমস্ত রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। আর ট্রানজাকশন গুলো রেকর্ড করি, তোরা এতদিন শিখেছি ট্রানজাকশন রেকর্ড করতাম কোথায়? কি জার্নালে গিয়ে। ট্রানজাকশন রেকর্ড করা হয় জার্নালে গিয়ে, এটাই তো করলাম, জার্নাল, ঠিক আছে। তারপর ট্রানজাকশন গুলো যে রেকর্ড হয়ে গেল সেগুলো কি করতে হয় জানিস? ক্লাসিফাই করতাম। কি করতাম? ক্লাসিফাই, ক্লাসিফাই করতাম। তো ট্রানজাকশন গুলো রেকর্ড করার পর তারপর এগুলো ক্লাসিফাই করতাম। কোথায় গিয়ে ক্লাসিফাই করতে হয়? লেজার। লেজারে নিয়ে গিয়ে ক্লাসিফাই করতে হয়, লেজারে গিয়ে ক্লাসিফাই করতে হয়। ক্লাসিফাই করার পর এগুলোকে কি করতে হয়? সামারাইজ করতে হয়। দেখি আমি যেভাবে করছি, চার্ট যেভাবে এগোচ্ছি সেইভাবে করবো। কি করতে হয়? সামারাইজ করতে হয়, সামারাইজিং। তার মানে প্রথমে ট্রানজাকশন গুলো রেকর্ড করবে, রেকর্ড করার পর ট্রানজাকশন গুলো ক্লাসিফাই করবে, ক্লাসিফাই করার পর কি করবো? সামারাইজ করবো। সামারাইজ কোথায় কি করতে হয়? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে গিয়ে সামারাইজ করতে হয়, ট্রায়াল ব্যালেন্স। তারপর যেই হয়ে গেল, সামারাইজ হয়ে গেল, তারপর কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। যে সামারাইজ হয়ে গেল তারপর এটাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। অ্যানালাইসিস কোথায় কি করতে হয়? অ্যানালাইসিস করতে হয় ট্রেডিং, পিএল এন্ড ব্যালেন্স শিট। কোথায় কি অ্যানালাইজ করতে হয়? ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট। ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস এন্ড ব্যালেন্স শিট, এখানে গিয়ে তোকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর যে রেজাল্ট বেরোবে, এই রেজাল্টটা কাকে দেবো? এই রেজাল্টটা যে বেরোবে, রেজাল্টটা কাকে দেওয়া হয়? যে একটা কোম্পানিতে যে প্রফিট বেরোলো, প্রফিট, লস, যাই হোক, যেটা বেরোনোর পর যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা কাকে দিবি? রেজাল্টটা কাকে দেওয়া হয় জানিস তো? রেজাল্টটা দেওয়া হয় হচ্ছে তোর কমিউনিকেটিং টু ইউজার, ইউজারকে দেওয়া হয়, রেজাল্টটা ইউজারকে দেওয়া হয়। এখানে লিখবো কমিউনিকেটিং টু ইউজার্স। এইটাই হচ্ছে তোর, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। এই যে পুরো দেখ একটা গোল আকারে ঘোরা হলো, এটা হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। এই অ্যাকাউন্টিং সাইকেল দেখ, এদের, ঠিক আছে, হয়েছে করা অ্যাকাউন্টিং সাইকেল, হয়ে সবটা হয়েছে। নেক্সট লেগ ফাইনাল অ্যাকাউন্ট, নেক্সট লেগ ফাইনাল অ্যাকাউন্ট, নেক্সট লেগ ফাইনাল অ্যাকাউন্ট। তো তোরা তো এমনি অঙ্ক করেছিস আগে, আগে তো ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, তাই তো? 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি। এমনি তোদের কিছু মনে আছে ফাইনাল অ্যাকাউন্টে করার জন্য কি কি মনে করে বলার চেষ্টা করতি? ফাইনাল অ্যাকাউন্টে কি কি করতি? সবার প্রথমে ফাইনাল অ্যাকাউন্টে কি করতি বল? ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। সবার প্রথম ফাইনাল অ্যাকাউন্টে কি করতি? ট্রেডিং অ্যাকাউন্ট, তাই তো। তারপরে কি করতি বল? পিএল অ্যাকাউন্ট করতি। তারপরে কি করতি? ব্যালেন্স শিট। ব্যাস এই তিনটেই করতাম, ট্রেডিং করতাম, পিএল করতাম, ব্যালেন্স শিট করতাম, তাই তো। তাই এখানে সবার প্রথম এটা তিনটে পার্ট করবো। একটা সবার প্রথম করতাম ট্রেডিং অ্যাকাউন্ট, সবার প্রথম করতাম ট্রেডিং অ্যাকাউন্ট। তারপরে করতাম কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপর করতাম কি? ব্যালেন্স শিট। আরে ভুল করে বলিস না ব্যালেন্স শিট অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট তো অ্যাকাউন্ট হয় না, ট্রেডিং অ্যাকাউন্ট হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয়, ব্যালেন্স শিট কিন্তু অ্যাকাউন্ট হয় না। ব্যালেন্স শিট, লিখবো ব্যালেন্স শিট। আচ্ছা, জিজ্ঞাসা করছি, তোদেরকেই জিজ্ঞাসা করছি, বল দেখি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতাম? আগের দিনই যেগুলো মনে করার চেষ্টা করছি, বলতে পারি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে জিপি, একদম ঠিক। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতাম? গ্রস প্রফিট বা গ্রস লস, তাহলে অ্যারো দিয়ে লেখ, ঠিক আছে, গ্রস প্রফিট।
অ্যারো দিয়ে লিখ গ্রস, এগুলো সব মনে করাচ্ছি, ঠিক আছে, সব মনে করাচ্ছি। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কি বের করতে হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করতাম বল? নেট প্রফিট, নেট প্রফিট। আর ব্যালেন্স শিট থেকে তো আমরা কিছু বের করতাম না, ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারতাম? কোন কোম্পানির ফিনান্সিয়াল পজিশন, কি করতাম? ফিনান্সিয়াল পজিশন জানতাম, তাহলে ফিনান্সিয়াল পজিশন। আচ্ছা, তোদেরকে জিজ্ঞাসা করছি, ধর সাপোজ ধর যেকোনো একটা ব্যবসা ওপেন করলি, যেকোনো একটা ব্যবসা শুরু করলি, অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি, জাস্ট সিম্পল কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, নর্মাল কোশ্চেন। তো আজকে ধর একটা বিজনেস শুরু করলি, এবার তুই মনে করি যে বিজনেস শুরু করেছিস, তুই ঠিক করেছিস যে না বিজনেসটা আমি 30 বছর চালাবো, 30 বছর বিজনেস চালাবো। তার মানে তুই যে ব্যবসাটা করলি, ব্যবসা থেকে কতটা লাভ হলো বা লোকসান হলো, তুই কি 30 বছর পর বের করবি প্রফিটটা? সিম্পল, মানে কমন সেন্স, নর্মালি একটা ব্যবসা ওপেন করেছিস, তুই মনে করেছিস এই ব্যবসাটা ওপেন করি, ব্যবসাটা 30 বছর ব্যবসাটা করার ইচ্ছা আছে, মনে করছি ব্যবসার লাইফ 30 বছর, 30 বছর ব্যবসাটা করবি, তাহলে তুই ব্যবসাটা থেকে যে কত টাকা লাভ করলি বা লোকসান করলি, সেটা কি তুই 30 বছর পর গিয়ে ভাববি? কবে ভাব? বছরের শেষে, অর্থাৎ প্রতিটা বছর এক একটা পিরিয়ড শেষ হয়ে আমি লাভের কথা ভাববো। প্রথম বছর শেষ হবে, আমি দেখবো আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, যদি লাভ হয় তো ঠিক আছে, যদি লোকসান হয় আমাকে ভাবতে হবে পরবর্তী বছর যখন ব্যবসাটা কন্টিনিউ করবো কি করে আর কি ডিসিশন নেওয়া যেতে পারে, ঠিক আছে। তা আমরা কখনোই কিন্তু একটা এন্ড অফ দ্য ইয়ার করি না, এন্ড অফ দ্য ইয়ার মানে কি, মানে এন্ড অফ লাইফ করি না, এন্ড অফ পিরিয়ড, একটা পিরিয়ডের শেষে করি, ঠিক আছে তো। তা আমরা দেখি যে প্রথম বছর তো শেষ হবে, প্রথম বছর শেষ হওয়ার পর দেখতে হবে যে আমার বিজনেসের পারফরমেন্স কি, তাই তো। ধর আজকে তুই পড়াশোনা করছিস, আজকে তুই পড়াশোনা করছিস, তো প্রথম বছর পড়াশোনা করলি, পড়াশোনা করে তো দেখবি না যে তোর আমার পড়াশোনার পারফরমেন্সটা, পারফরমেন্স কিসের মাধ্যমে বেরোয়? রেজাল্ট, ঠিক আছে তো। তো সেরকম বিজনেসের পারফরমেন্স কি? বিজনেসের প্রফিট। আমাদের পারফরমেন্স কি? রেজাল্ট। বিজনেসের পারফরমেন্স কি? প্রফিট, ঠিক আছে। লেখ, এত অব্দি হলো, এবার নিচে লেখ ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমি আমি কিন্তু ধর তোরা ধর 11 ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছি, আমি তো ডাইরেক্ট ফাইনাল অ্যাকাউন্টে অঙ্ক থেকে আরম্ভ করতে পারতাম, কারণ আমি একদম পুরো, যেমন ডেপ্রিসিয়েশন যখন আরম্ভ করবো, কোথা থেকে আরম্ভ করবো? একদম পুরো 11 এর বেসিক থেকে আরম্ভ করবো। রেক্টিভেন যখন আরম্ভ করবো 11 এর সমস্ত কিছু বেসিক থেকেই আরম্ভ করবো, কারণ আমাকে মনে করতে হবে কিছু জানিসই না, সেই অনুযায়ী কিন্তু তোকে প্রথম থেকে আবার স্টার্ট করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, সমস্যাই নেই, যেই চ্যাপ্টারই আরম্ভ হবে না পুরো প্রথম বেসিক থেকে আরম্ভ করতে হবে। এখন ধর ফাইনাল এখন তোরা 11 এ করেছিলি, এখন যদি যেখানে শেষ করেছিলি সেখানে যদি আরম্ভ করি, এখন তুই বলবি এখন মাথায় এটা নেই, এখন একটা জিজ্ঞাসা করলাম বলতে পারবি, তাহলে আমাকে প্রথম দিয়ে শুরু করো, এই জন্য প্রথম দিয়ে শুরু করতে হচ্ছে ব্যাপারগুলো। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কি লিখছি? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে আমরা অ্যাকাউন্টটা খুলি, এর পারপাসটা কি, কেন, কি উদ্দেশ্যে এটা খোলা হয়? বল, ভাব, চিন্তা ভাবনা কর, কি উদ্দেশ্যে এটা খোলা হয়, এর পারপাসটা কি, এর পারপাসটা কি, কেন আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কেন খুলি? বিজনেসের কি বের করার জন্য, কি খুঁজে বার করার জন্য? আমরা ট্রেডিং অ্যাকাউন্ট কেন খুলি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কেন খুলি? বিজনেসের প্রফিট বের করার জন্য। মানে বিজনেসের প্রফিট জানার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট, তুই ট্রেডিং পিএল কেন খুলিস? বিজনেসের প্রফিটটা জানার জন্য। তাহলে একটু ফাইন্ড আউট, লেট টু ফাইন্ড আউট দ্য প্রফিট, লেট টু ফাইন্ড আউট, লেট টু ফাইন্ড আউট প্রফিট, প্রফিটটা খুঁজে বার করার জন্য। প্রফিট তো দু রকমের হয়, একটা হয় জিপি আর একটা হয় এনপি, তাই তো। একটা কি হয়, একটা হয় জিপি আর একটা এনপি, মানে একটা হয় গ্রস প্রফিট আর একটা নেট প্রফিট, একটা গ্রস প্রফিট একটা নেট প্রফিট। আচ্ছা বল দেখি, গ্রস প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বের করি? এইমাত্র লিখলাম, বল গ্রস প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বের করি? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। আর নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে বের করি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে এবার লিখ, এক লাইন, ছোট্ট একদম ছোট্ট লাইন লিখ, প্রফিট ডিউ টু সেলস অ্যান্ড পারচেস ইনক্লুডিং সাম ডাইরেক্ট এক্সপেন্সেস। লিখ প্রফিট
ডিউ টু সেলস, প্রফিট ডিউ টু সেলস অ্যান্ড পারচেস, profit due to sales and purchase, profit due to sales and purchase, including some direct expenses. মনে পড়বে সব মনে পড়বে। দেখ জিবিতে কি আসতো, ট্রেডিং অ্যাকাউন্টে কি কি নিতি, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তুই গ্রস প্রফিট বের করিস তো, সেই প্রফিটটা কি, এই প্রফিট ডিউ টু সেলস অ্যান্ড পারচেস। আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কি লিখতাম বল, ট্রেডিং অ্যাকাউন্টে কি লিখতাম, সেল লিখতাম, ট্রেডিং অ্যাকাউন্টে সেল লিখতাম, ট্রেডিং অ্যাকাউন্টে কি লিখতাম, পারচেস লিখতাম, আর কি লিখতাম, ট্রেডিং অ্যাকাউন্ট তিনটে আইটেম লিখতাম মনে কর, সেল লিখতাম, পারচেস লিখতাম, আর অল ডাইরেক্ট এক্সপেন্সেস লিখতাম। বলছে প্রফিট ডিউ টু সেলস অ্যান্ড পারচেস ইনক্লুডিং সাম ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে তো, এটা আমরা লিখতাম ট্রেডিং অ্যাকাউন্টে। আর ওইদিকে নেট প্রফিট, প্রফিট অ্যান্ড লস লেখ ওভারঅল পিকচার অফ বিজনেস, বিজনেসের ওভারঅল পিকচার যদি জানতে চাস সেটা নেট প্রফিট থেকে জানা যায়। লেখ ওভারঅল পিকচার অফ বিজনেস, ঠিক আছে, ওভারঅল পিকচার অফ বিজনেস, ঠিক আছে। এবার দেখ ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি, বলবি পারচেস, পারচেস করেছিস, পারচেস করেছিস কি, মনে কর না পেন, পেনের উদাহরণই দিচ্ছি, পেন, ঠিক আছে, ধর 100টা পেন কিনে লিখি, পারচেসেস 100 ইউনিটস, ঠিক আছে, 100টা ইউনিট কিনেছিস, তাহলে কি কিনেছিস, পেন কিনেছিস, ধর 100টা পেন কিনেছিস, কত করে, 10 টাকা করে, অ্যাট রেট রুপিস 10 পার ইউনিট। তুই 100টা পেন কিনেছিস কত করে, 10 টাকা করে, 100টা পেন কিনেছিস 10 টাকা করে, তাহলে বল, বল দেখি পেন কিনতে কত টাকা খরচা হলো, 1000 টাকা, 1000 টাকা। এবার 100টা পেন কিনলি, তা পেনটা কেনার পর পেনগুলো তো মার্কেটে বিক্রি করবি, তাহলে বিক্রি করলে তাকে কি বলে, সেল, লেখ সেলস। তুই 100টা পেনই বিক্রি করলি কত করে, সাপোজ ধর পেনগুলো তুই 12 টাকা করে বিক্রি করলি, তাহলে কত টাকা বিক্রি করে কত টাকা পেলি, 100টা পেন 12 টাকা করে বিক্রি করলে 1200 টাকা পেলি, তাই তো, 1200 টাকা পেলি। তাহলে তোর কি মনে হচ্ছে লাভ কত, 200 টাকা লাভ হলো, কত টাকা লাভ হলো তোর, 200 টাকা লাভ হয়ে গেল, 200 টাকা লাভ হলো। এই যে 200 টাকা লাভ হলো, এই লাভটাকে কি বলে, এটা তো প্রফিট, এটা এক ধরনের প্রফিট। কি প্রফিট দেখছি পরে কি প্রফিট, 200 টাকা লাভ। এইবার এই পেন গুলো বিক্রি করার জন্য না তোকে কিছু খরচা করতে হচ্ছে, তুই পেন গুলো বিক্রি করতে চাস, পেন গুলো বিক্রি করলি, বিক্রি করার জন্য খরচা করতে, যেমন তুই যে পেন গুলো বিক্রি কেউ জানেই না, তাই লোককে জানাতে হবে তো, কারণ এই পেন বিক্রি করার জন্য তোকে কিছু বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ কিছু খরচা করতে হয়েছিল, তাই তো। সাপোজ মানলাম এই পেন গুলো বিক্রি করার জন্য তোকে 80 টাকা অ্যাডভার্টাইজমেন্ট খরচা করতে হয়েছিল, তাহলে তোর প্রফিট কত হলো এখন বল, 120 টাকা। তাহলে এই যে খরচাটা হলো, খরচাটার নাম কি, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 80 টাকা। তাহলে এখন যে প্রফিট হলো এটা হলো 120 টাকা। তাহলে আগেও প্রফিট বেরোলো, এখনো প্রফিট বেরোলো, তাহলে বল আগের প্রফিটটাকে কি প্রফিট বলবো, এখনকার প্রফিটটাকে কি প্রফিট বলবো, আগের প্রফিটটাকে কোন প্রফিট বলবো, আর এখনকার প্রফিটটাকে কোন প্রফিট বলবো, আগেরটা হচ্ছে গ্রস আর এখনটাকে নেট, এখন এই যে প্রফিট বেরোলো তাকে বলে নেট প্রফিট। এবার লেখ এক্সপেন্সেস। আমরা যখন আগে ফাইনাল অ্যাকাউন্ট করতাম ক্লাস 11-এ, ফাইনাল অ্যাকাউন্ট তো করেছিলাম, আমরা সবাই ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম। দেখবি ফাইনাল অ্যাকাউন্টে কখনো কখনো ওয়েজেস লেখা থাকতো, কখনো কখনো স্যালারি লেখা থাকতো, রেন্ট লেখা থাকতো, ইন্টারেস্ট অন লোন লেখা থাকতো, ব্যাড ডেট লেখা থাকতো, লিগাল চার্জেস লেখা থাকতো, অডিট ফিস লেখা থাকতো, বিভিন্ন ধরনের খরচ লেখা থাকতো। আমার প্রশ্ন হলো, জানিস এক্সপেন্সেস ক রকমের হয়, বলতে পারবি, জানিস এক্সপেন্স ক রকমের হয়, 2 রকমের এক্সপেন্সেস, 2 রকমের, একটাকে বলে ডাইরেক্ট আর একটাকে বলে ইনডাইরেক্ট। একটা এক্সপেন্স হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস, একটা হচ্ছে ইনডাইরেক্ট। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম না, সিম্পলি ফাইনাল অ্যাকাউন্টে দুটো খরচাই নিবি, কখনো ডাইরেক্ট খরচা, কখনো ইনডাইরেক্ট খরচা। মনে করার চেষ্টা কর ডাইরেক্ট খরচা কোথায় নিতাম, ট্রেডিং এ নিতাম, ট্রেডিং এ আসতো ডাইরেক্ট খরচা, আর পিএল এ আসতো ইনডাইরেক্ট খরচা, ট্রেডিং এ আসতো ডাইরেক্ট খরচা, পিএল এ আসতো ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। তাহলে লিখবো এক্সপেন্সেস 2 রকমের হয়, এক্সপেন্সেস 2 রকমের হয়, একটা ডাইরেক্ট এক্সপেন্সেস আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস,
একটা ডাইরেক্ট খরচা, একটা ইনডাইরেক্ট খরচা। ডাইরেক্ট খরচা করে লিখবো, এক্সপেন্সেস আপ টু দ্য ফ্যাক্টরি লেভেল। এক্সপেন্সেস আপ টু দ্য ফ্যাক্টরি লেভেল, আপ টু দ্য লাইনটার মানে কি বুঝতে পারলি? ডাইরেক্ট খরচা কোন খরচাগুলো ডাইরেক্ট খরচা বলে? ফ্যাক্টরির মধ্যে যত খরচা হবে, ফ্যাক্টরি সংক্রান্ত খরচাকেই বলা হয় ডাইরেক্ট। ফ্যাক্টরির মধ্যে যত খরচা হবে সব খরচাকে ডাইরেক্ট খরচা বলে। যেমন ধর একটা উদাহরণ তুলে ধর, সাপোজ ধর বললো ওয়েজেস। ওয়েজেস মানে কি? ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের ওয়েজেস দিই। তো ওয়ার্কাররা কোথায় কাজ করে? ফ্যাক্টরিতে কাজ করে। ডাইরেক্ট তোর ডাইরেক্ট ফ্যাক্টরি সংক্রান্ত যত খরচা সব ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ে। আর ফ্যাক্টরির বাইরে যদি কোনো খরচা করি, ফ্যাক্টরির বাইরে সব ইনডাইরেক্ট খরচা। যেমন স্যালারি কাদের দিই? এমপ্লয়ি, স্টাফদের স্যালারি দিই। এমপ্লয়ি বা স্টাফরা কি ফ্যাক্টরিতে কাজ করে? এমপ্লয়িরা ওরা কোথায় কাজ করে? অফিসে কাজ করে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে, যেমন ধর তুই ধর সিলেদার্সের মতো একটা বড় দোকান, ওটা তো একটা শোরুম। ওই শোরুমে যারা কাজ করে দেখি বিলিং করছে, তো ওরা কি ওয়েজেস পায়? ওরা কি পায়? স্যালারি পায়। ওরা কি খরচ হতে পারে? ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট খরচা? ওটা তো ইনডাইরেক্ট খরচা। ওটা তো ইনডাইরেক্ট খরচা। তার মানে কি? ফ্যাক্টরি লেভেলের বাইরে যদি কোনো খরচা হয় তাকে বলে ইনডাইরেক্ট খরচা। এক্সপেন্সেস বিয়ন্ড ফ্যাক্টরি লেভেল। এক্সপেন্সেস বিয়ন্ড ফ্যাক্টরি লেভেল। কি লিখলাম? এক্সপেন্সেস বিয়ন্ড ফ্যাক্টরি লেভেল। আচ্ছা, বল দেখি বিজনেস ক রকমের? বিজনেস করে তো অনেকে তো বিজনেস করে। বিজনেস ক রকমের বিজনেস হয় জানিস? বিজনেস ক রকমের হয় বল দেখি। হ্যাঁ, বল না, কোনো অসুবিধা নেই। বিজনেস ক রকমের হয়? কে বিজনেস করছিস তো? ক রকমের বিজনেস হয়? বিজনেস দু রকমের হয়। দু রকমের বিজনেস হয়। কি কি? একটা হচ্ছে তোর ম্যানুফ্যাকচারিং বিজনেস, আর একটাকে বলা হয় ট্রেডিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেস মানে কি? কোনো প্রোডাক্ট তৈরি করে মালটা মার্কেটে বেচে, এটাকে বলে ম্যানুফ্যাকচারিং। আর ট্রেডিং বিজনেস কাকে বলে? কিনে বেচে। দু রকমের বিজনেস হয়, কেউ তৈরি করে বেচে, আবার কেউ কিনে বেচে, তাই তো? বিজনেস করা রকম, একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, একটা ট্রেডিং বিজনেস। তুই দেখবি তোর বাড়ির আশেপাশে যে সমস্ত গ্রসারি শপগুলো, ও কি তৈরি করে বেচে? কিনে বেচে, এটাকে বলে ট্রেডিং বিজনেস। আবার কেউ আছে তৈরি করে বেচে, ঠিক আছে তো? যেমন ধর তুই বড় বড় ফোনের দোকান, যারা ফোনের দোকান, যে স্যামসাং, ওরা কি করে? তো ওরা ম্যানুফ্যাকচারিং করছে, তারপর ওইগুলোকে ওদের আউটলেটে নিয়ে গিয়ে সোল্ড করছে। এটা তো ম্যানুফ্যাকচারিং বিজনেস। দু রকম বিজনেস, একটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, আবার আর একটা হচ্ছে তোর ট্রেডিং বিজনেস হতে পারে। একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস, একটা ট্রেডিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেস, এই ম্যানুফ্যাকচারিং বিজনেসে কিছু তো ডাইরেক্ট খরচা হতে পারে, আবার কিছু ইনডাইরেক্ট খরচা হতে পারে। এর কি ডাইরেক্ট খরচা কি হতে পারে দেখি? ডাইরেক্ট খরচাটা কি হতে পারে? পাওয়ার ইউজড ইন ফ্যাক্টরি। তোরা এতদিন ধরে অ্যাকাউন্ট পড়েছিস বা কস্টিং পড়েছিস, পাওয়ার তো নাম শুনেছিস। পাওয়ার, পাওয়ার মানে কি? ওয়ান টাইপ অফ ফুয়েল টাইপের জ্বালানি। তাহলে পাওয়ারটা কোথায় ইউজ হয় বল দেখি? পাওয়ার কি ফ্যাক্টরিতে ইউজ হয়? পাওয়ার কি ফ্যাক্টরিতে ইউজ হয় নাকি অফিসে ইউজ হয়? পাওয়ার ফ্যাক্টরিতে ইউজ হয়। তার মানে এই পাওয়ার জাতীয় যদি কোনো খরচা হয়, এটা কি খরচা? ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট খরচা? ডাইরেক্ট খরচা। তার মানে পাওয়ার ইউজড ইন ফ্যাক্টরি, এটা হচ্ছে ডাইরেক্ট খরচা, ঠিক আছে তো? তারপর ওয়েজেস, বল ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের দিই। তো ওয়ার্কার সবচেয়ে বেশি কাজ করে কোথায়? ফ্যাক্টরিতে। তাহলে এই ওয়েজেস বাবদ যে খরচাটা হয়, এটা কি খরচা? ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট খরচা? ডাইরেক্ট খরচা। তো এদিকে লিখি, ইনডাইরেক্ট খরচার নাম বলছে, হ্যাঁ, রেন্ট অফ অফিস প্রিমিসেস। এই লাইনটার মানে বুঝতে পারি? রেন্ট অফ অফিস প্রিমিসেস, এই লাইনটার মানে বুঝতে পারি? রেন্ট অফ অফিস প্রিমিসেস মানে, ধর তুই তো ব্যবসা করছিস, তোর একটা ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়। এবার অফিসও তো থাকবে একটা, অফিসও থাকবে। এবার অফিসটা খোলার মতো তোর নিজস্ব জায়গা নেই, তাহলে কি করবি? অফিস ঘর কি করবি? ভাড়া নিতে হবে। তো অফিস ঘর ভাড়া নিলে সেই বাড়িওয়ালাকে, ল্যান্ডলর্ডকে তো বাড়ি ভাড়া দিতে হবে। তাহলে বল দেখি অফিস রেন্ট তোর কাছে কি খরচা বলে মনে হয়? ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট খরচা। কেন? এটা তো ফ্যাক্টরি লেভেলের বাইরে, তো এটা ইনডাইরেক্ট খরচা। এবার
এবার অফিসে যে সমস্ত স্টাফ কাজ করে ওদেরকে কি দিতে হয়? অফিসে যে সমস্ত স্টাফরা কাজ করে ওদেরকে কি দিতে হবে? স্যালারি। এটাকে কি বলে? অফিস স্যালারি। তা অফিস স্যালারি কি ধরনের খরচা? ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচা অফিস স্যালারি, ইনডাইরেক্ট খরচা। আচ্ছা বল দেখি, জাস্ট বলছি ইন্টারেস্ট অন লোন। আচ্ছা বল দেখি ইন্টারেস্ট অন লোন এটা কি ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? ইনডাইরেক্ট খরচা। ইন্টারেস্ট অন লোনও কিন্তু ইনডাইরেক্ট খরচা। ম্যানুফ্যাকচারিং বিজনেস বললাম। এবার লেখ ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস কি ডাইরেক্ট এক্সপেন্স হতে পারে দেখা যাক। দেখ ডাইরেক্ট এক্সপেন্স তো হতে পারে আরো অনেক। আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল বলছি ডাইরেক্ট এক্সপেন্সেস। কি হতে পারে লেখ? অল এক্সপেন্সেস রিলেটেড ফ্রম পারচেজ অফ গুডস। লেখ অল এক্সপেন্সেস, all expenses related from purchase of goods. Like all expenses related from purchase of goods. তার মানে কি বলে লাইনটার মানে? মানে গুডস কেনার জন্য যত খরচা হবে, all expenses related from purchase of goods. গুডস কেনার জন্য যত রকমের খরচা হবে সব তো ডাইরেক্ট এক্সপেন্সেস, তাই না? ব্র্যাকেটে লিখ expenses incurred till purchase goods. Like expenses incurred till purchase of goods. Expenses incurred till expenses incurred till purchase of goods reach the what warehouse. Reach the warehouse. কি লেখা হয়েছে? এক্সপেন্সেস ইনকার্ড টিল পারচেস অফ গুডস। তুই গুডস কেনার জন্য যে খরচাগুলো করলি, গুডস কিনলেই তো হবে না, গুডস গুলো কিনে সেগুলো কোথায় পাঠাতে হবে? গোডাউনে পাঠাতে হবে, ওয়ার হাউস, গুদাম ঘরে পাঠাতে হবে। তার মানে গুডস কিনলে হবে না, গুডস গুলো কিনে সেই গুডস গুলো গুদাম ঘরে পাঠাতে হবে। ওই গুদাম ঘরে পাঠাতে গেলে খরচা হয়। কি খরচা হয়? গুডস কিনে গুদাম ঘরে পাঠাতে খরচা হয় ক্যারেজ, গাড়ি ভাড়া খরচা হয়, গাড়ি ভাড়া। তাহলে এটাও তো ডাইরেক্ট এক্সপেন্সেস। ক্যারেজ ইনওয়ার্ড মনে পড়ছে, ফ্রেট ইনওয়ার্ড, এগুলো সব ডাইরেক্ট এক্সপেন্স মধ্যে পড়ে। আর এই খরচাটাকেই বলা, এই খরচাটাকে যে হচ্ছে না, এই খরচাটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। নিচে লিখলাম ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড, এই খরচাটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। আর ট্রেডিং বিজনেস কাকে বলে? কিছুক্ষণ আগেই বলেছেন, গুডস কিনে বেচো, কিনে বেচে দাও। গুডস পারচেসড, গুডস আর পারচেস অ্যান্ড সোল্ড আউট। গুডস আর পারচেসড অ্যান্ড সোল্ড আউট। গুডস কিনে বেচে দাও। আর এখানে ইনডাইরেক্ট খরচাগুলো কি হতে পারে? all expenses other than direct expenses. Like all expenses other than direct expenses. ডাইরেক্ট এক্সপেন্সেস ছাড়া যত ধরনের খরচা আছে সবই হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো সাপোজ ধর আমি তোকে বলছি গুডস কিনেছিস 1,00,000 টাকা দিয়ে, গুড কিনেছিস 1,00,000 টাকা দিয়ে। তাহলে ধর গুডস গুলো কিনেছিস তুই, ধর সাপোজ ধর কোথা থেকে কিনেছিস, ধর বোম্বে থেকে গুডস কিনেছিস 1,00,000 টাকা দিয়ে। এবার তোর বিজনেস হচ্ছে তোর কলকাতায়, তাহলে বোম্বে থেকে গুডস গুলো কিনে তোকে কলকাতায় নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে কি লাগবে? গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া না করলে তার গুডস তো এখানে আসবে না। তাহলে গাড়ি ভাড়া করতে গেলে গাড়ি ভাড়ার একটা খরচা আছে। এই গাড়ি ভাড়ার খরচাটাকে কতটা খরচ? গাড়ি ভাড়া খরচা সাপোজ 10,000 টাকা হয়েছে।
গাড়ি ভাড়ার খরচায় 10,000 টাকা। গাড়ি ভাড়ার খরচাটাকে কি বলতে পারি বল আমরা? ট্রান্সপোর্টেশন কস্ট। হ্যাঁ, বললি তোরা ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ বললি, ফ্রেট বললি, বলতেই পারিস। ওটা তো পরে টেকনিক্যাল নাম। মেন জিনিসটা কি? ট্রান্সপোর্টেশন কস্ট। এই খরচাটাকে কি বলে? ট্রান্সপোর্টেশন কস্ট। লিখ ট্রান্সপোর্টেশন কস্ট। কত হলো? 1,10,000। এবার কিছু কিছু এক্সাম্পল দিই। ডাইরেক্ট এক্সপেন্স, এতক্ষণ ধরে থিওরিটিক্যাল কথা বললাম, ডাইরেক্ট এক্সপেন্স কতগুলো নাম নিয়ে আসি। কোন কোনগুলোকে ডাইরেক্ট এক্সপেন্সেস বলা হয় লিখছি, যদি ডাউট থাকে বলি। পাওয়ার কে বললাম ডাইরেক্ট এক্সপেন্স। পাওয়ার হচ্ছে এক ধরনের ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? তারপর লিখ পাওয়ার, ফুয়েল, ঠিক আছে তো? তারপর হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস, এগুলো সব ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? মোটামুটি আমরা যত অঙ্ক করেছি না, এই আইটেমগুলোই বেশি চোখে পড়েছে, ঠিক আছে? ডাইরেক্ট এর মধ্যে বেসিক্যালি এই আইটেমগুলোই চোখে পড়ে। পাওয়ার, ফুয়েল, ক্যারেজ ইনওয়ার্ড, ওয়েজেস। এবার তোরা যদি জিজ্ঞাসা করি, তোরা বল দেখি ওয়েজেস কোথায় আসে? ওয়েজেস ডাইরেক্ট খরচ নাকি ইনডাইরেক্ট খরচ? ডাইরেক্ট খরচ। আচ্ছা, স্যালারি ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ? ইনডাইরেক্ট খরচ। ওয়েজেস এন্ড স্যালারি, যদি ওয়েজেস এন্ড স্যালারি যদি তোকে পরীক্ষায় কোশ্চেনে দেয়, এটাকে কি বলবি? ডাইরেক্ট খরচ বলবি না ইনডাইরেক্ট খরচ বলবি? ডাইরেক্ট খরচ। আচ্ছা, বললো ডাইরেক্ট খরচ। আর যদি স্যালারি এন্ড ওয়েজেস বলে দেয়, ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো? ইনডাইরেক্ট খরচা। তো ঠিক আছে, তাই বললো, কিন্তু এর পেছনে তো লজিক আছে। এর পেছনে লজিক আছে। সেই লজিকটা নিয়ে আর কি ডিসকাশন করছি। মানে যেটা বললো ঠিকই বলেছে। ওয়েজেস এন্ড স্যালারি কি হিসাবে বললো জানিস তো? ওয়েজেস যেহেতু আগে, কি হিসাবে বললো? ওয়েজেস এন্ড স্যালারি, ধর লিখে দিয়েছে ওয়েজেস এন্ড স্যালারি। তা ওয়েজেস এন্ড স্যালারি ও বললো এটা ডাইরেক্ট খরচ। কেন? আগে কি আছে? ওয়েজেস আছে। আর ওয়েজেস কি ধরনের খরচ? ডাইরেক্ট খরচ। এই জন্য বললো ডাইরেক্ট। আর স্যালারি এন্ড ওয়েজেস, ও বলে স্যালারি এন্ড ওয়েজেস ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট খরচ। কেন? আগে কি আছে? স্যালারি। স্যালারি কোন খরচ? ইনডাইরেক্ট খরচ। এই কারণে কেন বলে এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে, কেন কোশ্চেন থাকে। কখনো কখনো স্যালারি এন্ড ওয়েজেস থাকে, কখনো ওয়েজেস এন্ড স্যালারি থাকে, ঠিক আছে? ফ্যাক্টরি লেভেল, এখানে লিখছি ফ্যাক্টরি লেভেল, আর এখানে লিখছি অফিস লেভেল, ঠিক আছে তো? লেবার, আর এদিকে লিখছি ম্যানেজার। লেবারদের কি দিই আমরা? লেবারদের কি পেমেন্ট করি বল? লেবারদের আমরা ওয়েজেস পেমেন্ট করি। আচ্ছা, ম্যানেজারদের কি পেমেন্ট করি বল? ম্যানেজারদের স্যালারি পেমেন্ট করি। দেখ, জানিস, এবার তোর মানে প্রশ্ন হলো, স্যার ফ্যাক্টরিতে লেবার কাজ করে মানলাম, ফ্যাক্টরিতে আবার ম্যানেজার কাজ করে? আচ্ছা, ফ্যাক্টরিতে ম্যানেজার কাজ করে বল দেখি? ফ্যাক্টরিতে ম্যানেজার কাজ করে? করে। কম হলেও করে। ফ্যাক্টরিতে লেবার বেশি কাজ করে, কিন্তু ম্যানেজার 2-5 জন হলেও করে। ফ্যাক্টরিতে ম্যানেজার থাকে না? ফ্যাক্টরিতে অবশ্যই ম্যানেজার থাকে, ঠিক আছে? ফ্যাক্টরিতে ম্যানেজাররাও কাজ করে। তাহলে লেবারদের ওয়েজেস দিই, আর ম্যানেজারদের স্যালারি। তাহলে ফ্যাক্টরিতে কারা বেশি কাজ করে? লেবাররা বেশি কাজ করে, ঠিক আছে? লেবাররা বেশি কাজ করে, লেবাররা বেশি কাজ করে। একই রকম ভাবে এখানে অফিসে ম্যানেজাররাও কাজ করে, অফিসের ম্যানেজাররা তো কাজ করবেই। আবার তোর কারা কাজ করে? ওয়ার্কাররাও কাজ করে, ওয়ার্কার। এবার বল দেখি, তোরা বল দেখি, অফিসে ওয়ার্কার কাজ করে? অফিসে ওয়ার্কার কাজ করে? ভাব, কেন কাজ করে না? ও ঝাড়ু ফাড়ু দেয় না অফিসে? আরে কম হলেও করে, কিন্তু ওয়ার্কার কাজ করে, কিছু হলেও ওয়ার্কার কাজ করে অফিসে। কিছু হলেও ওয়ার্কার কাজ করে। তাহলে কারা বেশি কাজ করে অফিসে? ম্যানেজাররা বেশি কাজ করে। ম্যানেজারদের আমরা দিই কি? স্যালারি। এদের আমরা কি দিই? ওয়েজেস। তাহলে হিসাব করে কি বলা যাচ্ছে? ওই যেটা বললাম, ওয়েজেস এন্ড স্যালারি কোনটা? ওয়েজেস এন্ড স্যালারি কি বললাম? ওয়েজেস এন্ড স্যালারি হচ্ছে তোর ফ্যাক্টরি লেভেল। এটা হচ্ছে ফ্যাক্টরি লেভেল, আর এখানে স্যালারি এন্ড ওয়েজেস অফিস লেভেল। ইনডাইরেক্ট এক্সপেন্সেস,
লাইক ইনডাইরেক্ট এক্সপেন্সেস, লাইক এক্সপেন্সেস আদার দ্যান ডাইরেক্ট এক্সপেন্সেস। Expenses other than direct expenses, like expenses other than direct expenses, ঠিক আছে? ডাইরেক্ট এক্সপেন্স ছাড়া যত খরচা করা হয় সমস্তকেই ইনডাইরেক্ট খরচা বলে, ঠিক আছে? আর ইনডাইরেক্ট খরচা কোনটা? ইনডাইরেক্ট খরচা কোনগুলোকে বলে? অফিস লেভেল খরচাগুলোকেই বলে, অফিস রিলেটেড খরচাগুলোকে বলে ইনডাইরেক্ট খরচা। লাইক অফিস লেভেল এক্সপেন্সেস। এবার ইনডাইরেক্ট খরচা ক রকমের হয় বুঝতে পারবি এটা? হ্যাঁ, এটা হয়তো জানা নেই। হ্যাঁ, জানা তো থাকা উচিত। তোর রেশিও পড়েছিস তো। রেশিও এনালাইজ করলি না? তোর আগের বছরই তো রেশিও করলি। তোর ক্লাস 12 এ করলি রেশিও এনালাইসিস। তোর রেশিও এনালাইসিস এ তোরা ইনডাইরেক্ট খরচা ২ রকমের হয়। একটা অপারেটিং খরচা আর একটা নন অপারেটিং খরচা। ঠিক আছে? একটা অপারেটিং খরচা, একটা নন অপারেটিং খরচা। একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, একটা নন অপারেটিং এক্সপেন্সেস। তাহলে যখন বললি একটা অপারেটিং আর নন অপারেটিং, আর বলছে কি অপারেটিং খরচা কাকে বলে? অপারেটিং খরচা কাকে বলে? বিজনেস কন্টিনিউ করতে গেলে যে খরচাটা হয় তাকে বলে অপারেটিং খরচা। বিজনেস চালু রাখলে যে খরচাটা হয় তাকে বলে অপারেটিং খরচা। বিজনেস বন্ধ করে দিলেও যে খরচা করতে হবে তাকে বলে নন অপারেটিং খরচা। উদাহরণ বলতে পারবি? দেখ বল, আমি বলছি উদাহরণ বলা যাবে এমন কিছু ব্যাপার নেই। অপারেটিং খরচা, ধর আজকে আমি একটা কোচিং সেন্টার চালাচ্ছি। তা কোচিং সেন্টার যদি আমি কন্টিনিউ রাখি, ধর আমি কোচিং সেন্টার চালানোর জন্য আমার কাছে ঘর নেই, তাহলে ঘর ভাড়া নিয়ে কোচিং করতে হচ্ছে। তা আমি যদি কোচিংটা কন্টিনিউ করি তাহলে এই খরচাটা হবেই। কোচিং যদি বন্ধ করে দিই খরচাটা হবে। তাহলে এটা কি খরচা? অপারেটিং খরচা হতে পারে না? স্যালারি, আমার কোচিং এ যে সমস্ত স্টাফরা কাজ করে ওদেরকে স্যালারি দিতে হয়। কোচিং যদি বন্ধ করি স্যালারি দিতে হবে। তাহলে কি খরচা? অপারেটিং খরচা। বুঝতে পারছিস তো? আচ্ছা, ডেপ্রিসিয়েশন, ধর আমি এসি কিনেছি, ল্যাপটপ কেনা আছে, এগুলোর উপর সব ডেপ্রিসিয়েশন হয়। তাহলে কোচিং যদি বন্ধ করে দিই এই খরচা তো হবে? এই খরচা তো হবে না। এই খরচা হবে না। এগুলো হচ্ছে অপারেটিং খরচা। নন অপারেটিং খরচা কাকে বলে? ধর আমি কোচিং সেন্টারটা বড় করার জন্য আমি ধর ব্যাংকের থেকে প্রচুর লোন নিয়েছিলাম। তা এখন যদি কোচিং যদি বন্ধ করে দিই, তাহলে কি আমি কি লোনের টাকা কি মেটাবো কি মেটাবো? মেটাতে হবে কি মেটাতে হবে না? অবশ্যই মেটাতে হবে। এটা কি ধরনের খরচা? এটাকে নন অপারেটিং খরচা বলে। ঠিক আছে? এটাকে নন অপারেটিং খরচা বলে। এই যে তুই কোনো একটা লোন নিয়ে ব্যবসা করছিস, ব্যবসা করার জন্য তুই লোন নিলি। ব্যবসা ডুবে গেল। তো ব্যবসা ডুবে গেলে কি তুই বলবি আমার ব্যবসা ডুবে গেছে আমি লোনের টাকা শোধ করব না? তোর বাড়ি ঘর বেচে লোনের টাকা শোধ করতে হবে। ঠিক আছে? বাড়ি ঘর বেচে দরকার হলে লোনের টাকা শোধ করতে হবে। এ টাকা শোধ করতেই হবে। তার মানে কি নন অপারেটিং খরচা কি? ব্যবসা কন্টিনিউ করো বা কন্টিনিউ না করো এই খরচা করতেই হবে, তাকে বলে নন অপারেটিং খরচা। একটা খরচা হয় অপারেটিং খরচা, আর একটা খরচা কি বলে? আরেকটা বলে নন অপারেটিং খরচা। লিঙ্ক, ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন। ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন। ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন, ঠিক আছে? এক্সাম্পল অলরেডি তোকে বলে দিয়েছি, তবু একটু লিখে নে। অফিস রেন্ট, অফিস স্যালারি, এক্সট্রা। আর নন অপারেটিং এক্সপেন্স কোনটা? নট ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন। উদাহরণ কি বললাম বল? এক্সাম্পল, ইন্টারেস্ট অন লোন। এবার নিচে লেখ অপারেটিং এক্সপেন্সেস। নিচে লেখ অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে? অপারেটিং এক্সপেন্সেস ২ রকমের হয়। অপারেটিং এক্সপেন্স ২ রকমের হয়। একটা অফিস খরচা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, আর একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এইটাকে বলে অপারেটিং এক্সপেন্সেস। লেখ অপারেটিং এক্সপেন্সে লেখ
অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তো জাস্ট কতগুলো নাম বলছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের মধ্যে কিছু কিছু উদাহরণ বলছি, কি কি হতে পারে। যত রকমের অফিসিয়াল খরচা সবের মধ্যে হয়, যত রকমের অফিস খরচা, আর যত রকমের সেল সংক্রান্ত খরচা সব সেলিং এর মধ্যে আসবে। তাহলে তোকে যদি কেউ বলে অপারেটিং এক্সপেন্সেস, এটা কি খরচ, ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ, কি আনসার দিবি? অপারেটিং খরচ, ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ, কি এক্সাম্পল দিবি, মানে কি বলবি? ইনডাইরেক্ট, ঠিক আছে, ইনডাইরেক্ট খরচ, একদম ঠিক। তাহলে তাহলে দেখ, প্রথম বলছি অফিস রেট। অফিস রেট এটা হচ্ছে অফিস এক্সপেন্সের মধ্যে পড়ে, অফিস রেট। তারপর অফিস স্যালারি, মানে অফিসে যে সমস্ত স্টাফরা কাজ করে তাদের স্যালারি দিচ্ছে। তারপর ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, অফিসে যত ইকুইপমেন্ট আছে তার উপর ডেপ্রিসিয়েশন। ইলেকট্রিসিটি বিল অফ অফিস, এগুলো সব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, ঠিক আছে। তারপর লেখ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, কি কি লিখবো? অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন বাবদ খরচা, এটা কি খরচা? সেলিং খরচা, এটা তো সেলিং খরচা, লেখ অ্যাডভার্টাইজমেন্ট। তারপর লেখ ম্যানেজার কমিশন, লেখ ম্যানেজার কমিশন। সেলসম্যান স্যালারি, সেলসম্যান স্যালারি। তারপর লেখ ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। আচ্ছা, ক্যারেজ আউটওয়ার্ড নামটা শুনেছিস তো? ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? এবার ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? ক্যারেজ ইনওয়ার্ড তো নাম শুনেছি, ক্যারেজ আউটওয়ার্ড মানে কি? ডেলিভারি চার্জেস, বুঝতে পারলি ব্যাপারটা? ধর আমার একটা দোকান আছে, আমার দোকানে কোনো একটা কাস্টমার আসলো মালটা কিনতে, তার মানে ওই যে মালটা কিনতে আসে, ওই গুডসটা কিনতে, সেই গুডসটা তার দোকানে বা তার বাড়িতে ডেলিভারি করলাম। ডেলিভারি করার জন্য তো আমার খরচা হচ্ছে, এটাকে কি বলে? ক্যারেজ আউটওয়ার্ড ডেলিভারি চার্জেস, ঠিক আছে তো? মানে গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া তাকে বলে ইনওয়ার্ড, আর গুডস বেচার জন্য যে গাড়ি ভাড়া তাকে বলে আউটওয়ার্ড, ঠিক আছে তো? এই টার্মগুলো কিন্তু তোকে সব শুনে রাখতে হবে। তো আজকে এই অবধি থাক।